এবার যেটা মানে এটা অবভিয়াস কোশ্চেন একটা, যেহেতু তুই একটু আগে মেনশন করলে তোর ডিউটি একটা শিফটিং ডিউটি ছিল, প্লাস একটা ডেডিকেটেড টাইম তোকে দিতে হতো, তার মধ্যে তোর নিজস্ব ফ্যামিলি লাইফও আছে। তো এই সবের মাঝখানে যদি আমি একটা এরকম একটা এক্সাম দেখি, ডাব্লিউবিসিএস বা এই টাইপের যে এক্সাম গুলো হয়, যেখানে অনেকটাই ভালো সময় নিজেকে ইনভেস্ট করতে হয়, রিভাইজ করতে হয়, প্র্যাকটিস করতে হয়, নিজেকে আরো পরিমাণ মানে অনেক অনেক ভাবে এক্সপ্লোর করতে হয়। তো এখানে মানে বেশিরভাগ স্টুডেন্টরা একটা এক্সকিউজ দেয় যে দাদা সময় হচ্ছে না বা আমি সময় পাচ্ছিলাম না। তো তুই এখানে তোর এই ডেইলি রুটিনটা কিভাবে ম্যানেজ করেছিলি, মানে এই প্রিপারেশনের টাইমে, মানে এত কিছুর মধ্যেও? আচ্ছা, আমি যেটা বলবো প্রথমেই সেটা হচ্ছে আমার ডেডিকেটেড কোনো ডেলি রুটিন করা সম্ভব ছিল না, কারণ আমার 3টে শিফটেই ডিউটি হতো। সেরকম ভাবে নির্দিষ্ট কোনো টাইম ছিল না। এবার কখনো দিনের মধ্যে আমি 5 ঘন্টাও পড়েছি, কখনো কোনোদিন পড়াও হয়নি, এরকমও হয়েছে। কিন্তু আমার একটা জিনিস যেটা আমি বলবো সবাইকেই, বা আমি নিজেও যেটা করতাম, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। অনেকেরই কি হয়, 7 দিন খুব পড়লাম, মানে হুম। এত পড়লাম 7 দিন হয়তো 10 ঘন্টা করে পড়লাম, কিন্তু হুম। তারপরে হয়তো 1 মাস বা তার বেশি সময় হয়তো সেরকম ভাবে কিছু পড়াই হলো না। এই যে কনসিস্টেন্সি ফেলিওর, এই হুম। কনসিস্টেন্সি ফেলিওরটাই কিন্তু মানুষের মানে খুব খারাপ দিকে নিয়ে যায়, বা একটা প্রিপারেশন ফেজের ইয়েতে নিয়ে যায়। আমি ডেলি কিছুটা হলেও পড়বো, মানে আমি টাচে থাকবো। এই টাচটা থেকে বেরোনো মানেই কিন্তু আমি লাইনচ্যুত হতে শুরু করেছি। এই ব্যাপারটা হতে দেওয়া যাবে না কখনোই। ডেলি ওকে। টাচে আমাকে থাকতেই হবে। হুম। এবার তারপরে আমি যে টাইম পাচ্ছি না বা যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো তো প্রত্যেকের টাইম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি আলাদা আলাদা। যাদের এমপ্লয়মেন্ট রয়েছে তাদের সার্ভিস লাইফের যে টাইমগুলো রয়েছে, ডেডিকেটেড টাইমগুলো, সেই টাইমগুলো বাদ দিয়ে তাকে নিজের মতো প্রত্যেককে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমার যেমন, আমার ক্ষেত্রে একটা সুবিধা ছিল, যেহেতু অফিসটা আমার বাড়ির কাছে, 30 মিনিটস লাগে আমার এখান থেকে ট্রেনে করে। তো সেক্ষেত্রে আমাকে অফিস থেকে ফেরার বা যাওয়ার পথের যে টাইমটা, সেটা খুব বেশি ওয়েস্ট হতো না। আমাকে অফিসে 8 ঘন্টা বা 9 ঘন্টা এই টাইমটুকু দিতে হতো। তারপরে হুম। হয়তো আসা যাওয়াতে আমার আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা যেত। এবং হুম। তারপরে বাড়িতে এসে আমার ফ্যামিলি যেহেতু খুবই সাপোর্টিভ ছিল এই ব্যাপারটায়, তো সেক্ষেত্রে আমি বাদ বাকি টাইমটা আমি পেতাম। এই ব্যাপারটা আমাকে সুযোগ দিয়েছে আর কি। বাহ। হুম। আচ্ছা, তুই একটু আগে বললি কনসিস্টেন্সির কথাটা, তো এইখানেই যেটা আমার খুব জানতে ইচ্ছা করছে, মানে এটা আমি চাই স্টুডেন্টরা এটা জানুক, মানে তোর কাছ থেকে এই কনসিস্টেন্সি, নিজে কনসিস্টেন্ট রাখা বা নিজেকে ফোকাস রাখা, যখন আমার রেজাল্ট গুলো দেখছি আমার এগেনস্টে আসছে, স্টিল আমাকে কনসিস্টেন্ট রাখা বা আমাকে ফোকাস থাকে একদম, এটা কি করে মানে তুই হেল্প করতে পারবি, মানে এটা নিজে কি করে হেল্প করেছিলি? এটা খুব টাফ, মানে খুব টাফ যখন রেজাল্টস আর অড, আই মিন। রেজাল্ট যখন এগেনস্টে যায় না, তখন ওই সময়টা খুবই ডিপ্রেসিং ফেজ। এবং ওই ফেজটা কাটানো হচ্ছে সব থেকে টাফ ব্যাপার। ওটাই হচ্ছে মানে ওটাই অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন ফেজ। আমরা সেই মেটেরিয়াল সায়েন্সে পড়েছিলাম না, ট্রান্সফরমেশন, টাইম ট্রান্সফরমেশন, যে ডায়াগ্রাম আয়রন কার্বনের। তো এটাও আমি বলবো ওই রকম ট্রান্সফরমেশন ফেজ, যে কোন ফেজ থেকে আমি মার্টেনসাইট হব, নাকি পারলাইট হব, নাকি বেনাইটের দিকে যাব। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু ঠিক করে ওই ফেইলিওর পয়েন্টগুলো। এবং ওই ফেইলিওর পয়েন্টগুলো যে যত বেশি ওভারকাম করতে পারবে, আমার মনে হয় সে তত বেশি টাফ হবে। এবং তার মানে পরবর্তীকালে এই সার্ভিসে টিকে থাকা, এবং একটা সিভিল সার্ভেন্ট মানে তো ভেতর থেকে টাফ হতে হবে। বাইরে হয়তো সে মানে সফট হতে পারে বা যা কিছু হতে পারে, কিন্তু আলটিমেটলি তাকে টাফ হতে হবে, প্রচন্ড টাফ হতে হবে, কারণ তার নেচার অফ জবটাই হচ্ছে সেটা। তো সেই টাফনেসটা কিন্তু এই ফেজে চলে আসার কথা অনেকটাই। কেউ যদি এই ব্যাপারগুলোকে ওভারকাম করতে পারে, এটা তার পরবর্তী সার্ভিস লাইফেও কিন্তু কাজ করবে। এবং শুধু সার্ভিস লাইফ কেন বলবো, নিজের জীবনে বেঁচে থাকার ক্ষেত্রেও বিভিন্ন সময়ে কাজে দেবে তার। ওয়াও। ওয়াও। মানে দেখ, আমি আজ একটা মানে কথা বলছি তোকে, মানে আমার তোর কথা শুনে এখন যেটা মনে হচ্ছে, আগে আগেও তোকে শুনেছি মেয়ের আগে, বাট তুই একটা খুব ভালো একটা অফিসার হবি, মানে আমি লিখিয়ে দিতে পারি। কেন তোর কথা বলার এই যে ব্যাপারগুলো না, রিয়ালাইজেশন, এগুলো বোঝা যায়। আর দ্য ওয়ে ইউ আর, তুই যেভাবে দেখিস জিনিসগুলোকে, ওটা খুব ইম্পর্টেন্ট। তো মনে হয় তুই এই জায়গাটা মানে খুব ভালো করে তুই, মানে তুই খুব ভালো একটা জায়গায় পৌঁছবি আরো, মানে অ্যান্ড ইউ ডিজার্ভ মোর। তোর কথা শুনে সেটা বুঝিয়ে দিচ্ছে বারবার, আমি ভালো করে শুনছি আর সেটাই আমাকে অবাক করছে। মানে সরাসরি তুই অনেক অনেক, তোর অনেক মানে ইমপ্রুভমেন্ট বলাটা আমাকে তো ছোট করা হবে, বাট তোর যে ট্রান্সফরমেশন গুলো হয়েছে সেগুলো তোর কথায় প্রকাশ পাচ্ছে, এটা মানে এর জন্য কাউকে কিছু বলতে হবে না যে তুই কি ক্র্যাক করেছিস। ফাইন।
তুই একটু আগে বলছিলি যে টাইম ম্যানেজমেন্টের কথা, ঠিক আছে, তো ওইখানটায় যদি একটু ভালো করে জানতে চাই যে টাইম ম্যানেজমেন্ট বলিস বা নোট টেকিং বা এইসব, যে মানে কোন একটা স্টুডেন্ট যে একটা প্রিপারেশন নিচ্ছে এরকম একটা টাফ একটা এক্সাম যেখানে খুবই কাট কাট কম্পিটিশন, তো সেইখানে এই যে আমি বলি যে টাইম ম্যানেজমেন্ট করাটা কোনো টেকনিক কি তুই ফলো করেছিলি, বা মানে কি একটা বেসিক কি জিনিসের মধ্যে, বা ধর আমি রিভাইজ করবো, রিভাইজ করাটা খুবই একটা ইম্পর্টেন্ট, শুধু পড়লেই তো হলো না আমাকে, রিভিশনের যে একটা একদম। টেকনিক থাকে, যে আমি 3 দিন 4 দিন 5 দিন অন্তর অন্তর কিভাবে সেই এর রিভিশন দেওয়ার যে টেকনিকটা, বা নোট টেকিং যখন করি আমরা, কেন অনেক ইনফরমেশন সেটাকে প্রপারলি একটা জায়গায় অর্গানাইজ করা, তো এইখানে কি করে তুই স্টুডেন্ট গুলোকে হেল্প করবি? আচ্ছা, আমি রিভিশনের কথা যেটা বলবো প্রথমেই, সেটা হুম হচ্ছে উইকলি অন্তত একদিন রিভিশন দিতেই হবে। আমি সারা উইকে যে জিনিসটা পড়লাম সেটা যতটুকুই হোক, উইকে আমি হতে পারে 1 ঘন্টা পড়তে পেরেছি কোনো সময়, কোনো সময় হতে পারে উইকে 30 ঘন্টা পড়তে পেরেছি, যাই হোক যেটুকুই হোক হুম আমাকে উইকলি রিভিশনটা দিতে হবে। হুম আর একটা জিনিস হচ্ছে, এটাই যেহেতু একটা খুব বড় পরীক্ষা, বড় পরীক্ষা বলতে এটা বলবো যে হুম 8খানা পেপারের পরীক্ষা হয় মেন এক্সামে। তো সেই হুম 8খানা পেপারে কিন্তু আমাদের 50% হচ্ছে এমসিকিউ, আর 50% হচ্ছে ডিটেল লেখার হুম ব্যাপারটা। হুম সেখানে হুম, দুটো কিন্তু আমাকে সমান জোর দিতে হবে, এবং নিজের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট বুঝে নিজেকে প্রিপারেশন ফেজে সেইভাবে তৈরি করতে হবে। কারোর হয়তো এমসিকিউ পোর্শনটা খুব বেশি স্ট্রং, কারোর হতে পারে হয়তো রাইটিং স্কিলটা খুব ভালো, যেমন লিটারেচার থাকে দুটো পেপার, বাংলা ইংরাজি দুটো লিটারেচার পেপার থাকে, কারোর লিটারেচার খুব ভালো। দুটো পেপার থাকে, অপশনাল পেপার থাকে। কারোর নিজের সাবজেক্ট কেউ চুজ করে, কেউ নিজের পছন্দ মতো যে যেরকম চুজ করে, তো সেই পেপার দুটো কারোর খুব স্ট্রং থাকে। তো হুম, যার যেরকম মানে নিজের স্ট্রং পয়েন্টটা সেটা নিজেকে সেলফ রিয়েলাইজেশন করতে হবে, করে সেটার প্রতি জোর দিতে হবে। এবং উইক পয়েন্ট যেটা, উইক পয়েন্টটাকেও যতটা সম্ভব তুলে আনতে হবে। উইক পয়েন্টটার প্রতি আমি খুব বেশি ফোকাস দিতে গিয়ে আমি নিজের স্ট্রং পয়েন্টটাকে দুর্বল করে ফেললাম, এটা কখনো করা যাবে না। এটা আমার মনে হয়েছে, আমি নিজে করতাম সেটা। উইক ওকে, পয়েন্ট ডেভেলপ করতে হবে, অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড মেনটেন হুম, করতে যে ডেভেলপমেন্টটা দরকার সেই পর্যায়ে অবশ্যই তুলে আনতে হবে, নালে কম্পিটিশন থেকে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওকে, নিজের স্ট্রং পয়েন্টটাকে অত্যাধিক বেশি ফোকাস দিয়ে স্ট্রং পয়েন্টটাকে আরো স্ট্রং করে নিতে হবে, যাতে সেখান থেকে আমি যাতে একটা বেশি লিভারেজ পাই আর কি, অন্য হুম, ক্যান্ডিডেটদের তুলনায়। সেই ব্যাপারটা চেষ্টা করলে ভালো হয়, এটা আমার ছিল এই ব্যাপারটা। ওকে। আর মানে টাইম ম্যানেজমেন্টের কোনো টেকনিক, স্পেসিফিক কোনো টিপস? টাইম ম্যানেজমেন্টের টেকনিক স্পেসিফিক আমি আমার পক্ষে বিকজ বলাটা একটু tough। বিকজ তুই শিফটিং ডিউটি করে মানে 3টে শিফটের মধ্যে জব করে ফ্যামিলি সামলিয়ে এরকম একটা এক্সামের মধ্যে তোর টাইম ম্যানেজমেন্টের কিছু একটা স্পেশালিটি আছে তোর মধ্যে, সেটা একটু জানতে চাই আমি। টাইম ম্যানেজমেন্ট বলতে আমি একটাই ইয়ে করতাম, যে আমি যখন যতটুকু সময় পেতাম ততটুকু ইউটিলাইজ করার চেষ্টা করতাম। হতে পারে হয়তো কোনো সময় যে কোনো দুটো কাজের মধ্যে আমি 1 ঘন্টা গ্যাপ পেলাম, তো আমি হুম, ওই টাইমটুকু ইউটিলাইজ করতাম, যেভাবে হোক আমি ইউটিলাইজ করব দিনের ও, মধ্যে ওইটা। কারণ দিনের মধ্যে হয়তো 3টে 4টে পার্টে আমাকে হয়তো পড়তে হচ্ছে, এরকম হুম, একটা প্রিপারেশন ফেজে হয়তো আমি কনসিস্টেন্ট টানা পড়ার টাইম পাচ্ছি না, টানা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম পড়তে পারছি না। হয়তো হুম, সকালে 1 ঘন্টা টাইম পেলাম, বিকালবেলা 2 ঘন্টা পেলাম, বা এরকম যা হোক কিছু, ডিউটি থেকে ফিরে হয়তো 2 ঘন্টা টাইম পেলাম। তো আমি সেই টাইমটুকু যতটুকু যেদিন যতটুকু পারছি, হুম, অবশ্যই শরীর পারমিট করার পরে, তো সেই ব্যাপারটা আমি দেওয়ার চেষ্টা করতাম 100%। এবং যতটুকু টাইম দিচ্ছি আমি চাইতাম যে কোয়ালিটি টাইমটা দেবো এর মধ্যে। মানে তুই খুব সিম্পল রেখেছিস ব্যাপারটাকে, মানে বিশাল ব্যাপারটাকে না, 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 আমি কোনো বড় কোনো স্ট্রিক্ট রুটিন বা সেই ধরনের কোনো স্ট্রিক্ট আমি এর মধ্যে করতে চাইনি, বা করতে পারতামও না, আমার পক্ষে সম্ভব ছিল না। কারণ হুম, আমার নাইট শিফট থাকে, বিভিন্ন সময় বিভিন্ন রকম শিফট থাকে, তো সেই জিনিসগুলো করে আমার পক্ষে এটা টাফ ছিল। কারণ এই কারণে আমার প্রত্যেক দিনের যে ডেলি শিডিউল, কোনো ফিক্সড শিডিউল ছিল না। কখনো ওকে, আমি বলছি এরকম, কখনো 5 ঘন্টা পড়তে পেরেছি ডেলি, কখনো 1 ঘন্টাও হয়নি, এরকম হয়েছে এটা। ওকে। আর জাস্ট একটা ছোট্ট কথা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা জিনিস, মানে এখনকার দিনে এত রিসোর্সেস হয়ে গেছে, তুই নিজেও জানিস অনেক রিসোর্সেস অনলাইনে, ভর্তি রিসোর্সেস, তো এখান থেকে নিজের নোট বানানোটা কতটা কি, মানে কি একটুখানি বল, নোট বানানোটা কতটা? হুম Accessibility আমি যেটা বলবো এখন প্রচুর হয়ে গেছে, এবং আগামী দিনে হয়তো আরো বাড়বে। কিন্তু হুম আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, প্রচুর রিসোর্সের পেছনে না ছুটে, যেটা হয়তো অনেকেই বলে থাকেন এবং বিভিন্ন জায়গায় সবাই শুনতে পায়, না ছুটে স্ট্যান্ডার্ড কিছু রিসোর্স আগে বাছতে হবে। সেটা হুম প্রয়োজন হলে কারো হেল্প নিতে হবে সেই ফেজে, যতক্ষণ আমার এক্সপিরিয়েন্স হয়নি যে হুম স্ট্যান্ডার্ড রিসোর্স কেমন হতে পারে বা কোথায় পাওয়া যায়, সেই হুম ফেজে কারোর থেকে পরামর্শ নিয়ে সেই স্ট্যান্ডার্ড রিসোর্স বাছার পরে
ওই স্ট্যান্ডার্ড রিসোর্সটাকেই ধরে রেখে ফোকাস রেখে কন্টিনিউয়াসলি ওটাকে রিভাইজ করে করে এবং নিজেকে, এবং ঠিক আছে ওই রিভিশনটার মধ্যে থেকে নিজেকে আরো যতটা ইমপ্রুভ করা যায়, প্রয়োজন হলে কিছু ভ্যালু এডিশন ওর মধ্যে যদি করা যায় বিভিন্ন অন্য ওকে। রিসোর্স থেকে, এটার চেষ্টা করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে, আমি একটা এক্সাম্পল যদি দিই, যে হুম হুম কারেন্ট অ্যাফেয়ার্স এর এখন হাজারো চ্যানেল রয়েছে ইউটিউবে, বা প্রচুর রিটেন ডকুমেন্ট রয়েছে, যে জিনিসগুলো পিডিএফ পাওয়া যায়, বই পাওয়া যায়, প্রচুর ম্যাগাজিন পাওয়া যায়। তো আমি হুম। 10টা ম্যাগাজিন কিনে নিলাম বাড়িতে, আমি প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, তার মানে এই নয় আমি কারেন্ট অ্যাফেয়ার্সে সবকিছু জেনে যাবো, এটা সম্ভব নয় ব্যাপারটা। আমি হ্যাঁ। যদি স্ট্যান্ডার্ড একটা দুটো রিসোর্স ফলো করি, আমার নলেজটা কিন্তু একই রকম থাকবে। হতে পারে আমি ওকে। ওখান থেকে 10টা যদি রিসোর্স পড়তাম, তাহলে হয়তো ওখান থেকে আরো দুটো জিনিস আমি বেশি জানতাম। কিন্তু তার জন্য যে টাইম ইনভেস্টটা করতে হতো আমাকে ওই দুটো জিনিস শুধুমাত্র জানার জন্য, সেটা কিন্তু আমাকে বাকি অন্য জায়গা থেকে আমাকে অনেকটা পিছিয়ে দিত আমার প্রিপারেশন ফেজে। আমি ওই টাইমটা কেন নষ্ট করব? আমি ওই দুটো জিনিস যদি নাই জানি, আমাকে আলটিমেটলি কি, আমার টার্গেট হচ্ছে ক্র্যাক করা, সার্ভিসটা হুম ক্র্যাক। তো আমি ঠিক আছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর সব জানি, আমি 10টা ম্যাগাজিন পড়ে ফেলেছি, মুখস্থ করে ফেলেছি, তাতে আমার হুম। লাভ কি? আমি অন্য জায়গা থেকে তো পিছিয়ে যাচ্ছি। মানে এটাই সব প্রিপারেশন। সব খেতে গিয়ে কিছুই খাওয়া হচ্ছে না। একদম একদম, প্রিপারেশনটা ব্যালেন্সড হবে, স্মার্ট ওয়েতে হবে হুম। প্রিপারেশনটা। খুব ভালো, মানে খুবই ভালো মানে পয়েন্ট, মানে হিট করে কথাটা বলেছিস। নেক্সটে যেটা আমি, আর আমরা অনেকটা চলে এসেছি শেষের দিকে, বাট নেক্সটে যেটা কোশ্চেনটা, এটা আমাকে মানে ফার্স্টে সোশ্যাল মিডিয়া নিয়ে বলবো। আহ এখন চারিদিকে না একটা কথা খুব চলে, মানে এটা ডিমোটিভেট করে দেয়, বিশেষ করে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য বা এরকম টপ নচ যে এক্সাম গুলো তার জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, কি বলে না, সোশ্যাল মিডিয়া অনেকে হয়তো কোনো যোগ্যতা নেই, কিছু নেই। হ্যাঁ, তারা এমনিতেই হয়তো একটা কেরিয়ার তৈরি করে নিচ্ছে। মানে একটা এরকম একটা যে প্রেস্টিজিয়াস যে জব গুলো আছে আমাদের গভর্নমেন্টের আন্ডারে, হ্যাঁ, ওগুলো হয়তো সেরকম হয়তো আমরা অত অ্যাপ্রিসিয়েশন পাই না টাকা পয়সার দিক থেকে। কি লাভ এইসব করে? এইসব করে আদৌ কোনো লাভ আছে? তার থেকে আমরা ভালো প্রথম থেকে ওইসব গুলো করি। তো এইখানে তুই স্টুডেন্টসদের কি মোটিভেট করতে চাস, মানে মানে কিভাবে তুই বলবি যে এইটাও দরকার? না, অ্যাকচুয়ালি এটা তো বলার যেটা বিষয় সেটা মানে হচ্ছে, এটা বলে না, পড়াশোনার কোনো দাম নেই, এই যে একদম কোট বুঝতে আনকোট। পেরেছি, ফিনান্সিয়াল ব্যাপারটা যেটা এবং এডুকেশন, এই দুটো তো সবসময় একই সাথে প্যারালালি কখনোই চলেনি, চলা সম্ভব না। আমরা অতীতের ইতিহাস থেকে বা বড় বড় আমরা ব্যক্তিত্ব যাদের মনে করি প্রাচীনকাল থেকে বা আজকের দিনেও, যে সবসময় যে এডুকেশনাল বা একাডেমিক দিকে কেউ যদি খুব ডেভেলপড হয়, সে যে সবসময় ফিনান্সিয়ালি স্ট্রং হবে বা সে ফিনান্সিয়ালি বেশি ডেভেলপ করতে পারবে, এরকমটা নয়। কিন্তু তার মানে এই নয় যে আমি নিজের একাডেমিক বা এডুকেশনাল যে ব্যাপারটাকে সেটাকে ডেভেলপ করব না, কারণ দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। একটা জিনিস হচ্ছে ফিনান্সিয়াল যে ব্যাপারটা, সেটা আমি বিভিন্ন ভাবে করতে পারি, যেমন একাডেমিক্স দিয়ে করতে পারি, নন একাডেমিক্স বিভিন্ন সেক্টর রয়েছে, বিজনেস রয়েছে, বা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বললি বা নন একাডেমিক্স যে সেক্টর গুলো, সেগুলো দিয়েও আমি করতে পারি। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যার যেটা ভালো লাগে। হুম কারণ যদি মনে হয় যে আমি নন একাডেমিক্স দিয়ে আমি ফিনান্সিয়াল সেক্টরটাকে ডেভেলপ করব, তো তার ওটা ভালো লাগে, ফিনান্স যে ব্যাপারটা তার সেটাই ভালো লাগে, তো সেটা সে সেইভাবে আয় করছে বা সেই ব্যাপারটা করছে। কিন্তু একটা অ্যাজ এ হিউম্যান বিং আমি এটাই বলবো, গভর্নমেন্ট যে সেক্টরে একটা সার্ভিস করা বা এই গভর্নমেন্ট এক্সামের যে প্রিপারেশন নেওয়া, আমি বললাম না এই প্রিপারেশন ফেজেই একটা যে ট্রান্সফরমেশন হয় অ্যাজ এ হিউম্যান বিং, যে ট্রান্সফরমেশনটা হয় না, এটা একটা কিন্তু লাইফ টাইম অ্যাসেট। এই অ্যাসেটটা কিন্তু একটা নিজেকে যে স্যাটিসফ্যাকশন দেবে, সেই স্যাটিসফ্যাকশন কিন্তু সব জায়গা থেকে পাওয়া যাবে না। এটা একটা বিশাল স্যাটিসফ্যাকশন। হতে পারে হয়তো গভর্নমেন্ট সেক্টরে আমরা সেইভাবে ফিনান্সিয়ালি ততটা ইয়েটা পাই না, অ্যাক্রিডেশনটা পাই না, বা সব ক্ষেত্রে পাওয়া সম্ভব হয় না। কিন্তু হুম তবুও যে নিজের যে ফিলিংসটা বা সেলফ স্যাটিসফ্যাকশন, যেটা একটা জিনিস লড়াই করার মধ্যে যে রয়েছে এবং নিজেকে অন্যভাবে আবিষ্কার করার মধ্যে যে রয়েছে, সেই ব্যাপারটা কিন্তু সব সময় সব জায়গা থেকে পাওয়া যায় না। আমি বলছি না যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে তাদের কোনো স্ট্রাগল নেই বা কিছু নেই, সেখানেও আছে, আমরা প্রতিদিন দেখতে পাই বা বিভিন্ন সময়ে দেখতে পাই, সেখানেও হুম। প্রচুর স্ট্রাগল রয়েছে এবং তাদের ডেভেলপমেন্টটা প্রচুর কন্টিনিউয়াস, তারা অনেক বেশি আপডেটেড। দুটো সেক্টরের পার্সপেক্টিভ আলাদা, আমি এটা বলবো। যার যেটা ভালো লাগে, যে যেটাতে যেভাবে দেখতে চায় লাইফটাকে, যে যেভাবে দেখতে চায়, তো সেইভাবে দেখাটাই ভালো। শতান, আমি আবারও এই কথাটা রিপিট করছি, এটা আমি তোকে গ্যাস মারছি না, না তেল মারছি, কোনো কিছু না, জাস্ট তোকে বলতে চাই, তুই যেভাবে তোর যে পয়েন্ট অফ ভিউটা, মানে তুই অনেক বড় একটা মাপে মানুষ তো হবি, মানে হয়ে মানুষ আছিস তুই অলরেডি,
বাট এখানে তুই অনেক বড় একটা ভালো একটা অফিসার হতে পারবি, মানে অফিসার অনেকেই হয়, এরকম একটা জায়গায় এরকম একটা পোস্টে বসে আমার মনে হয় তুই অনেক ভালো ডেলিভার করতে পারবি। মানে এটা আমার খুব একটা স্ট্রং কনভিকশন বলতে পারিস। ফাইন, তো এইটা খুব সুন্দর। মানে তুই বললি, যদি আমি আর একটু ভালো করে দেখি যে বিশেষ করে যারা যখন স্টুডেন্টরা যখন প্রিপারেশন নেয় এরকম একটা এক্সামের জন্য, তো এটাকে যদি এখন আমি একটা ডিস্ট্রাকশন হিসেবে দেখি সোশ্যাল মিডিয়াটাকে, হুম, মানে একটা কাইন্ড অফ মোবাইল অ্যাডিকশন বলিস না কেন। সাপোজ আমি একটা কোনো একটা ভালো একটা কারণের জন্য মোবাইল খুললাম, তারপর একটা ইনফরমেশন সার্চ করব, বাট ইমিডিয়েটলি কি করে যে আমি অন্য কোথাও ট্র্যাপ হয়ে ফেসে গিয়ে আমি যে কি করে 1 ঘন্টা নষ্ট হয়ে গেলো বুঝতেও পারলাম না। হ্যাঁ, বা এই যে ওভার থিঙ্কিং গুলো শুরু হচ্ছে আমাদের ওখান থেকে, বা প্রোক্রাস্টিনেশন, এই টাইপের প্রবলেম গুলোকে একটুখানি বল না। আমার খুব তোকে শুনতে ভালো লাগে, তোর কথাগুলো এত সুন্দর সুন্দর তুই ভাবে বুঝিয়ে অ্যান্সার দিচ্ছিস, এটা আমার শুনতে ভালো লাগে, এই জন্য আমি আরো বেশি করে কোশ্চেন করছি তোকে। ফাইন, বল। এটা অবশ্যই ডিস্ট্রাকশন, সোশ্যাল মিডিয়াটাকে আমি অবশ্যই ডিস্ট্রাকশনই বলবো অনেক ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে এটা ট্রান্সফরমেশন ঘটিয়েছে আমাদের লাইফের, যে আমরা অনেক কিছু রিসোর্সেস হাতের মধ্যে পাচ্ছি মুহূর্তের মধ্যে। যে জিনিসগুলো আগে আমাদের লাইব্রেরিতে হোক বা বিভিন্ন সময় বই ঘেটে হোক বের করতে হতো, সেটা আমরা এখন উইদিন 5 মিনিটস বা 1 মিনিটস আমি হাতের মধ্যে পেয়ে যাচ্ছি। এটা হুম যেমন একটা পজিটিভ সাইন, তেমনি ব্যাড ব্যাড দিকটাও রয়েছে এটা, যেটা প্রত্যেকটা জিনিসেরই রয়েছে। যেমন অ্যাটমিক এনার্জির যেরকম গুড ভালো দিক এবং খারাপ দিক রয়েছে, এক্ষেত্রেও ব্যাপারটা রয়েছে একই রকম ভাবে। কিন্তু তবুও আমি বলবো যে সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশনটা, সেটা যতটা সম্ভব অ্যাসপিরেন্টদের অ্যাভয়েড করাটাই ভালো হবে। হ্যাঁ, হুম একদম মনোটোনাস লাইফ যখন হয়ে যাচ্ছে, অনেক সময় লং টাইম আমি একটা প্রিপারেশন নিচ্ছি, দিনের হুম মধ্যে 8 ঘন্টা 7 ঘন্টা পড়ে ফেলেছি অলরেডি, তখন ঠিক আছে, সেক্ষেত্রে একটু রিল্যাক্সেশনের জন্য আধ ঘন্টা 1 ঘন্টা দেখা যেতে পারে। এবং যে কোনো ক্ষেত্রে আপডেটেড থাকাটাও জরুরি। সোশ্যাল মিডিয়া অবশ্যই আমাদের বিভিন্ন ডেইলি লাইফের বিভিন্ন জিনিসগুলো সম্বন্ধে আপডেটেড রাখে, এবং আমাদের যে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বলি বা পরিচিত সার্কেল বলি, তারা কেমন কি করছে তাদের সম্বন্ধে আপডেটেড থাকা যায়। এই ব্যাপারটা হুম জরুরি, একদম এই জিনিসটাকে অ্যাভয়েড করা আজকের দিনে ঠিক হবে না। কিন্তু হুম অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন কিন্তু ক্ষতি করবে প্রিপারেশন ফেজের। কারণ যত এই জিনিসটা ডিস্ট্র্যাক্ট করবে মানুষ, তত বেশি, মানে অ্যাসপিরেন্টরা বিশেষ করে তত বেশি, মানে এটা একটা স্পাইরাল সাইকেল বলবো আমি, যে হুম সোশ্যাল মিডিয়া আজকে যদি আমি আধ ঘন্টা দেখি না, কালকে ওটা 40 মিনিট হয়ে যাবে, তারপরের দিন 50 মিনিট হয়ে যাবে। এটা একটা স্পাইরাল। এই ব্যাপারটা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। মানে তুই কি পুরোপুরি বন্ধ করে দিয়েছিস যত সোশ্যাল হ্যান্ডেল গুলো হয় এখন ওখান থেকে না পুরোপুরি না off না, হয়ে আমি গেছিস? আমি কখনোই বন্ধ করিনি, কিন্তু এটা আমি কন্ট্রোল করেই দেখতাম, কন্ট্রোল ওয়েতেই দেখতাম। আমি জাস্ট নিজের ফ্রেন্ডরা কোথায় কি করছে, জাস্ট মানে দিনের মধ্যে হয়তো আধা ঘন্টা 40 মিনিট বা তার কম, কখনো যখন যেরকম সময় পেতাম। কারণ আমি জানতাম যে আমার কাছে টাইমটা লিমিটেড। একটা হুম নন এমপ্লয়েড অ্যাসপিরেন্টের কাছে টাইম যতটা রয়েছে, তার কাছে হয়তো দিনে 17 ঘন্টা 18 ঘন্টা টাইম রয়েছে। কিন্তু আমি যেহেতু এমপ্লয়েড, আমি জানতাম যে আমার কাছে দিনে 5 থেকে 6 ঘন্টা টাইম রয়েছে স্পেসিফিক্যালি। বাদবাকি সমস্ত আমার সার্ভিস বা বাদবাকি আমার ডিউটিস গুলো সামলে 5 থেকে 6 ঘন্টা আমার কাছে টাইম রয়েছে। তো সেই সময়টাকে আমি খুব বেশি নষ্ট করতে চাইনি কখনোই। ওকে। আচ্ছা, তুই একটু আগে বললি যে যখন তুই ধর সোশ্যাল মিডিয়া করছিস, হ্যাঁ, কিছু বন্ধুকে ফলো করছিস, হয়তো ওই সময় হয়তো দেখলি যে কোনো বন্ধু হয়তো কোনো একটা ভালো জায়গায় চলে গেছে, পৌঁছে গেছে, হ্যাঁ, বা তোর যে পিয়ার্সরা ছিল তারা হয়তো কিছু ভালো অ্যাচিভ করলো, তো ওই জায়গায় তোর হয়তো সেরকম কিছু, যখন তুই বলছিলি আফটার 19 থেকে এরকম হয়ে যাচ্ছে বারবার, তো ওই সময় তোর হচ্ছে না বাট তাদের হয়ে যাচ্ছে, ওই সময় তোর মেন্টাল কন্ডিশন কিরকম ছিল, মাইন্ডসেটটা কিরকম ছিল? তো মাইন্ডসেটটা, এটা তো একটু ফ্রাস্ট্রেটিং হয় অনেক সময়, কিন্তু জিনিসটা নিজেকে যেভাবেই হোক নিজেকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। যে না, ঠিক আছে, ও পেরেছে, ওটা আমাকেও পারতে হবে। বা এই রকম ভাবে নিজেকে ইয়ে করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, যে ও যদি ওই জায়গায় পৌঁছাতে পারে। কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা স্ট্রাগল থাকে। এটা একদম হুম খুব সত্যি কথা, কেউ স্বীকার করুক বা না করুক, প্রত্যেকেরই আলাদা আলাদা লাইফের বিভিন্ন হুম স্ট্রাগল থাকে। তো সেই স্ট্রাগল গুলোকে ওভারকাম করে সে যখন ওই জায়গাটা আজকে পৌঁছাতে পেরেছে, এবং সেই যখন একটা টাইমে আমি যখন তাকে চিনতাম, তার সাথে হয়তো স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, চাকরি করেছি, বিভিন্ন সময় এক একজনের সাথে এক এক রকম। তো তারা যখন পারছে, তো আমাকেও সেই জায়গাটা আমি নিশ্চয়ই পারবো। নিজের ওপর বিশ্বাসটা, ভরসাটা রাখতে হবে। এবং সব থেকে হুম বড় কথা, আমি কি করতে চাইছি সেই ব্যাপারটা আমাকে প্রথম ডিসাইড করতে হবে, যে আমি কি করতে চাইছি, যেটা কি করতে চাইছি। অনেকে উদ্দেশ্যহীন ভাবে বিভিন্ন পরীক্ষা দিয়ে যাচ্ছে বা বিভিন্ন প্রিপারেশন নিয়ে যাচ্ছে, কিন্তু কোন পরীক্ষাটা দিচ্ছে, অ্যাকচুয়ালি সে কি চাইছে হতে, সেই ব্যাপারটা হয়তো তারা মাথায় না রেখেই বলছে। কেউ হয়তো আমি 8 বছর 10 বছর প্রিপারেশন নিচ্ছি, আমার কিছু হচ্ছে না, এটা নয়। একটা ফোকাস রাখতে হবে। এবং এখন
পরীক্ষাগুলো এমন হয়ে গেছে না, যেগুলো একটু স্ট্যান্ডার্ড পরীক্ষা, সেগুলোর প্রত্যেকটার প্রিপারেশনের সিস্টেমটা আলাদা আলাদা হয়ে গেছে, মানে পার্টিকুলার ওরিয়েন্টেশনের প্রিপারেশন হয়ে যাচ্ছে। যেমন ব্যাংকিং সেক্টরের প্রিপারেশন একরকম হয়ে গেছে, হুম সিজিএল বা এই ধরনের পরীক্ষাগুলোর প্রিপারেশন একরকম হয়ে গেছে, হুম ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এইগুলোর প্রিপারেশন একরকম হয়ে গেছে। তো একটা ফোকাসড ওয়েতে একটা নির্দিষ্ট দিকে, এটা যদিও আনএমপ্লয়েড যারা তাদের পক্ষে খুব টাফ হয়ে যায় যে কোনো একটা নির্দিষ্ট রাস্তা বেছে সেখানেই ফোকাস করে সেটার পেছনে পড়ে থাকতে, যেখানে সাইকেলটা এতটা লং হয়ে গেছে। যদিও সিজিএল বা এই ধরনের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি 1 ইয়ার সাইকেলের মধ্যে হয়ে যাচ্ছে, তো ওই ধরনের হুম। পরীক্ষাগুলোর কথা আলাদা আমি বলবো। কিন্তু বিশেষ করে এই ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো একটা লং সাইকেলে পড়ে গেছে। ইউপিএসসির ব্যাপারটা আলাদা, আচ্ছা, ঠিক আছে। আনএমপ্লয়েড যারা হুম তাদের জন্য এই জিনিসটা ধরে রাখাটা খুব কঠিন হয়ে যায়। হুম এবার এই কারণে হয়তো, আমি জানি না সেই কারণে কিনা, বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যারা এই ডাব্লিউবিসিএস যারা পেয়েছে এবার বা অন্যান্য বার যারা পায় দেখেছি, তাদের মধ্যে একটা বড় সংখ্যক থাকে যারা কিন্তু অলরেডি এমপ্লয়েড। আচ্ছা। এই কারণে আমার মনে হয় এই ব্যাপারটা, হুম। যে আচ্ছা। তারা ফার্স্ট একটা জবে নিজেকে নিয়ে যাচ্ছে, পেয়ে হুম যাচ্ছে, তো তারপরে তারা নিজেকে হয়তো তাদের ভেতরে সুপ্ত যে ইচ্ছাটা, সেই হুম ইচ্ছাটা তখন তারা নিজেরা হুম। ব্যাপারটাকে ডেভেলপ করার চেষ্টা করছে আর কি, এই সার্ভিসে আসার জন্য। ওকে। না, কথাগুলো খুব বোঝার আছে, আর খুব ডিপ ডিপ মিনিং আছে এর মধ্যে। আমার একটা থট প্রসেস শুরু হয়ে গেছিল অন্য কিছু। আচ্ছা, অনেকটা আমরা চলে এসেছি, বাট আমি তিনটে আর কোশ্চেন করব। আমার অনেক, আরো অনেক প্রশ্ন আছে, বাট ওকে, সময়েরও একটা লিমিটেশন আছে। হ্যাঁ, তো সেটা মাথায় রেখেই যদি আমি তোকে জিজ্ঞেস করি যে, যদি সাপোজ তোর এই যে ডব্লিউবিসিএস এর জার্নিটা যদি সাপোজ হতো না আদৌ, তাহলে সত্য নিজেকে কিসে, মানে কিভাবে দেখতো? সাপোজ হলোই না। আচ্ছা, এটা যদি না হতো, আমার মানে নিজের যেটা মনে হয়েছিল বিভিন্ন সময় প্রিপারেশন ফেজে, যে আমার লাইফের একটা পোর্শন কিন্তু মানে অপূর্ণ থেকে যেত। মানে এটা একটা বিশাল আফসোস থাকতো আমার লাইফে, এটা আমি কনফার্ম যে যদি না হতো কোনোদিন, তো এটা আমার লাইফের একটা আফসোস থেকে যেত, বিশাল বড় আফসোস থেকে যেত। এটা আমি রিয়ালাইজ করতাম যে আমার যদি কোনোদিন না হয়, এটা আমি ভেবেছি অনেকবার বিভিন্ন সময়ে, যদি না হতো একটা আলটিমেট দিন অব্দি আমার লাইফের এটা একটা আফসোস থাকতো, অপূর্ণতা থেকে যেত। ওকে। মানে মানে তাহলে তুই নিজেকে নিজেকে কি এই কথাটা বলতে পারি আমি? মানে এটা খুব শুনতে খারাপ লাগবে, বাট তোকে উত্তর দিতে হবে। তুই কি তাহলে নিজেকে অ্যাজ এ ফেলিয়ার হিসেবে দেখতি সারা জীবন, নাকি লুজার হিসেবে দেখতি সারা জীবন? হুম হুম, অবভিয়াসলি ওটা তখন সেক্ষেত্রে আমি লুজার হিসাবেই দেখতাম নিজেকে। মানে আমার খুব ফ্রাস্ট্রেটিং হতো ব্যাপারটা, যদিও ফ্রাস্ট্রেটিং হতো, আমি লুজার হিসাবেই দেখতাম। মানে আলটিমেটলি যে বয়স অবধি দেওয়া যায় এক্সামটা, সেই বয়স অবধি গিয়েও হতেই পারতো, হলো না কোনো কারণে। তো যদি না হতো, তো এটা একদম লুজার হিসাবেই আমি দেখতাম। আমার খুবই ফ্রাস্ট্রেটিং হতো জিনিসটা, আমি নিজেকে মানে খুব খারাপ লাগতো আর কি, পুরো লাইফ টাইম ধরে নিজেকে মানে একটা অন্যরকম ভাবে দেখতাম আর কি। বাট তোর মনে হয় না যে তুই যে চেষ্টাটা করেছিস এতগুলো বছর, তার মধ্যে তো কোনো ফাঁক ছিল না, তার মধ্যে তো কোনো অবশ্যই। গ্যাপ ছিল না? তুই তোর 110% দিয়েছিস, প্রত্যেকটা মুহূর্তে যতটা দেওয়া যায় ততটা দিয়েছিস। এবার এটা এখান থেকে মনে হয় না যে সবকিছু হয়তো আমার কন্ট্রোলের মধ্যে নেই? সামথিং কিছু আছে যেটার জন্য হয়তো হলো না, বাট নিজেকে কি লুজার দেখাটা, ফেলের দেখাটা, এটা কি আমি এই কথাটা এই জন্যই বলছি, অনেক স্টুডেন্টস আছে যাদের লাইফে হয়তো সেই জায়গাটা অ্যাচিভই করতে পারলো না। আর সেই কথার ভেবে এটাই বলছি যে, মানে এই যে সময়টা দিলি তুই এতটা, ইজন্ট দ্যাট এনাফ? মানে ট্রাই তো করেছি। হ্যাঁ, ট্রাই করেছি। আমি লুজার ইন দা সেন্স এটা বলতে চাইছি না যে লাইফে মানে এই ধরনের কোনো কিছুতে ফেলিওর হলে, একটা স্টেপে বা কোনো একটা পর্যায়ে ফেলিওর হলে সেটা পুরো লাইফটাই ইয়ে হয়ে যাওয়ার। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে পার্টিকুলার এই ব্যাপারটার জন্য আমার আফসোস থেকে যেত লাইফে। এরকম নয় যে আমি লাইফটাকে পুরো লুজার হিসাবে বা লাইফটাকে আমি অন্য ইয়েতে দেখতাম, পার্টিকুলার এই জিনিসটার প্রতি আমার ভীষণ আফসোস থাকতো। এটা সত্যি কথা, খুব সত্যি কথা। তো বিভিন্ন ব্যাপারে আমি যেটা বলবো অ্যাসপিরেন্টদের, যে কোনো একটা জিনিস, বা এটা আমরা একাডেমিক লাইফেও শুনে এসেছি, যে কোনো একটা পার্টিকুলার পরীক্ষায় না পাওয়া বা ক্র্যাক করতে না পারা মানে এটা লাইফের আলটিমেট ইয়ে নয়। লাইফের অনেক ডাইমেনশন রয়েছে, অনেক ভাবে নিজেকে এক্সপ্লোর করা যায়, এবং বিভিন্ন সময় আমরা আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় ইন্সপায়ারিং অনেক স্টোরি পড়ি বা জিনিস যেটা বাস্তবে দেখতেও পাই, যে কেউ হয়তো অনেক বেশি এজেড একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন অন্যভাবে লাইফটা তার যেভাবে চলছিল সেখান থেকে অন্য একটা ডিফারেন্ট ডাইমেনশনে গিয়ে সে হয়তো নিজেকে এক্সপ্লোর করেছে এবং সাকসেসফুল হয়েছে। এটা আমরা দেখতে পাই আজকের দিনে, এবং বিভিন্ন সময় আগেও দেখা গেছে।
তো সেক্ষেত্রে ওইভাবে ভাবাটা ঠিক নয় যে আমি একটা সার্ভিসের এক্সাম দিচ্ছি, চাকরির পরীক্ষা দিচ্ছি, সেখান থেকে আমি পারলাম না মানে লুজার, এটা নয়। হুম। কিন্তু আমার যেহেতু পার্টিকুলার এটার প্রতি এতটাই মানে আমি ইয়ে ছিল, আন্তরিকতা ছিল, এবং এতটাই স্ট্রিক্ট আমার একটা ইন্টেনশন ছিল এই ব্যাপারটার প্রতি, তো আমার খুব খারাপ লাগতো পার্সোনালি, নিজের খুব আফসোস হতো এই জিনিসটার জন্য। এই মানে তুই অপূর্ণতাটা আমাকে তাড়া করে বেড়াতো, হন্ট করতো। তুই তোর নিজের সন্তানের মতন ব্যাপারটাকে দেখেছিলি, যে একদম একদম। বুঝতে পারছি এটা কাইন্ড কাইন্ড অফ একটা ইমোশনাল ব্যাপার আছে, বুঝতে পারছি একটা ইমোশনাল টাচ আছে। পার্সোনাল ইমোশন, এটা সবার ক্ষেত্রে এটা জেনারেলাইজ করাটা ঠিক হবে না। এক হুম হুম একজনের এক একটা ভিউ থাকবে, এবং সবার জন্য এই ইমোশনটা সেম হবেও না, এটা খুব সত্যি কথা। হুম, হয়তো অনেকের সাথে হবে, আবার সবার সাথে হবে না, এরকম ব্যাপারটা। বুঝতে পেরেছি। আচ্ছা, দেন নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, যেটা তিনটে কোশ্চেনের মধ্যে, যে যদি কোনো ইঞ্জিনিয়ার এখন আবার ডাব্লিউবিসিএস এক্সাম নিতে চায়, তো আগের থেকে তুই তাদের কি অ্যাডভাইস, আমি বলছি না যে তুই আমাকে স্টেপ স্টেপ বল, বাট একটা জেনারেল অ্যাডভাইস ইঞ্জিনিয়ার থেকে যে কেউ ডাব্লিউবিসিএস করতে চায়, জেনারেল অ্যাডভাইস মানে। হ্যাঁ, সে করতেই পারে ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আজকের দিনে। শুধু ইঞ্জিনিয়ারিং নয়, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, এই সমস্ত বিভিন্ন ফিল্ড থেকে আজকের দিনে ইউপিএসসি দিচ্ছে, হুম ডাব্লিউবিসিএস দিচ্ছে, সে দিতেই পারে। আর যদি এই ইয়েটাকে, ব্যাপারটা, মেন ব্যাপারটা হচ্ছে যে তাকে এই ব্যাপারটা আগে জানতে হবে যে আমি যেখানে যাচ্ছি সেটা কি আমি আদৌ সেটা নিয়ে থাকতে পারবো, আমি অ্যাজ এ টেকনিক্যাল পার্সন সেই হুম ব্যাপারটা নিয়ে কি আমি থাকতে পারবো, আমার কি জিনিসটা ভালো লাগছে। আমি হুম আজকের দিনে হিস্ট্রি পড়ছি, জিওগ্রাফি পড়ছি, পলিটিক্যাল সায়েন্স যে ব্যাপারটা সেই জিনিসটা পড়ছি, ইকোনমিক্স নতুন করে পড়ছি, হুম ভালো লাগবে, আমি আদৌ কি এনজয় করব সেই ফিল্ডে চাকরি হুম করে। সেই ব্যাপারটা যদি নিজেকে বোঝানো যায়, বা নিজেকে মনে হয় যে হ্যাঁ আমি পারবো, এই হুম ব্যাপারটা আমার ভালো লাগছে, তাহলে হুম তার গো ফর ইট, যেতে পারে, সে নিশ্চয়ই যেতে পারে। হুম, আর কারণ একজনের হুম টেকনিক্যাল একটা সাবজেক্ট ভালো লাগে মানে এরকম নয় যে তার অন্য কোনো কিছু ভালো লাগতে পারে না, হতেই পারে, অনেক কিছুই ভালো লাগতে পারে, মাল্টি ডাইমেনশনাল হুম থিঙ্কিং থাকতে পারে কারোর মধ্যে। কারণ আজকের দিনে না, এটা সবসময় আমরা দেখেছি বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে অনেকে স্ট্রিম চেঞ্জ করে পুরোপুরি, কেউ হয়তো ম্যাথমেটিক্স, কেউ হয়তো ফিজিক্স নিয়ে বিভিন্ন দিকে মানে হুম, ভীষণভাবে সাইন করেছেন, বড় বড় হয়তো ওখান থেকে সায়েন্টিস্টরা বেরিয়েছেন, এরকম অনেক হয়েছে। কারেক্ট কারেক্ট, এগ্রিড। এটা কোনো ব্যাপারই নয়। তাহলে তাদের ফার্স্ট স্টেপ কি হবে, ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত মানে ইঞ্জিনিয়ারদের এখন, যদি কালকে আমি নিজে যদি স্টার্ট করতে চাই, হোয়াট শুড দ্য ফার্স্ট স্টেপ, জাস্ট ফার্স্ট এইটুকুনি। স্টেপ ফার্স্ট স্টেপ এটাই হবে যে ফার্স্টে মানে অ্যাসেসমেন্ট করা যে কি কি সাবজেক্ট রয়েছে, এবং সেই সাবজেক্টগুলো আমাকে কি করতে হবে। নেক্সট এই এক্সামটা ক্র্যাক করার জন্য আমাকে কি কি পড়তে হবে, মানে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে, সেই সাবজেক্টগুলো আমি কি পারবো পড়তে, বা পারবো বলতে, যদি কারোর ভালো লাগে তাহলে তো সে আস্তে আস্তে ব্যাপারটায় ডিপলি ঢুকবে। কিন্তু নিজেকে আগে বুঝতে হবে যে এটা জার্নিটায় স্টেপগুলো কি আছে, সেই স্টেপগুলো হয়তো কারোর কাছে শুনে হোক, মানে পরিচিত কারোর কাছে শুনে হোক, বা আমি যেমন শুনে শুরু করেছিলাম, স্টার্ট করেছিলাম, বা এখন ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে হোক, স্টেপগুলো আগে জানতে হবে। সেই স্টেপগুলো যদি কারো নিজের থিঙ্কিং এর সাথে ম্যাচ করে, তাহলে সে এগোতে পারে। ওকে, বুঝলাম, মানে ক্লিয়ার হলো, একটা অ্যাওয়ারনেস ফার্স্টে হওয়া উচিত, তারপর নিজে করা উচিত। একদমই তাই। মানে আগুনে ঝাঁপ দেওয়ার আগে আমাকে জানতে হবে যে এটা রিস্ক কি। ওকে ফাইন। ওকে, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো আমি তোর কাছ থেকে একটা লাস্ট, কারণ মানে আমি এটা চাই না শেষ করতে, বাট ওকে উই হ্যাভ টু, মানে সময়ের একটা লিমিটেশন আমাদের রেসপেক্ট করা উচিত। তো একটা কনক্লুডিং রিমার্কস তুই কিছু বল, যারা এখন যদি কেউ স্টুডেন্ট তোকে শুনছে ডাইরেক্টলি, এটা নট অনলি তোর ডাব্লিউবিসিএস বা তোর ক্যারিয়ার, বা কারো একটা জেনারেল একটা মানুষ, যে এতটা ফাইট করে, এতটা ফেলিয়ার দেখার পর, এতগুলো রিজেকশন দেখার পর, এতটা সময় ক্রস করার পর যে এখানে এসছে, এখান থেকে তোর যে তোর নিজের রিয়ালাইজেশন গুলো, সেটা যদি কিছু বলিস মানে ইন জেনারেল সব স্টুডেন্টদের জন্য যারা শুনছে তোকে এখন। আচ্ছা, আমার যেটা হয়, লাইফটা হচ্ছে একটা টেস্ট ক্রিকেটের মতো, টেস্ট ক্রিকেটের 5 দিন ম্যাচের মতো। অনেক হুম সময় লাইফটা টি-20 নয়, টি-20 থেকে মানে হয়তো টি-20তে সাকসেসটা খুব তাড়াতাড়ি আসে, টি-20 খেলাগুলোতে রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে, কিন্তু আলটিমেটলি যে আমাদের অর্থোডক্স যে সিস্টেম, সেই অর্থোডক্স সিস্টেমটাই কিন্তু দিনের শেষে মানে নিজেকে অনেক কিছু শেখাবে, ফোকাস থাকা, বা লাইফের যে লেসেন গুলো, সেটা কিন্তু এই টেস্ট ক্রিকেটের মতোই এরকম অর্থোডক্স সিস্টেম থেকেই শিখতে পারা যাবে। সেটা টি-20তে কেউ হয়তো সাকসেস পেয়ে যেতে পারে, সেটা গুড, সেটা আমি ব্যাড বলছি না, অবশ্যই ভালো। কিন্তু তার থেকে অনেক বেশি ট্রান্সফরমেশন বা শেখার রয়েছে এই ধরনের
মানে ফেলিওর গুলো থেকে অনেক কিছু শেখার রয়েছে। তো ফেলিওর গুলোকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নিয়ে সেখান থেকে মোটিভেট করে নিজেকে, এই যে মোটিভেশন করাটা, এটাও কিন্তু একটা শিক্ষা লাইফের। তো সেইভাবে হুম। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে লাইফে। লাইফটা কোনো একটা নির্দিষ্ট পরীক্ষা বা নির্দিষ্ট সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ নয়। লাইফে অনেক ব্রডার মিনিং রয়েছে, লাইফের অনেক ডাইমেনশন রয়েছে, অনেক কিছু এক্সপ্লোর করার রয়েছে। সেই সমস্ত করে আলটিমেটলি আমাদের একটাই মোটো, লাইফে ভালো থাকতে হবে শেষ দিন অবধি। এটাই আমাদের মোটো, এবং পজিটিভ থাকতে হবে যে কোনো ব্যাপারে, আমরা যাই করি না কেন পজিটিভ থাকতে হবে লাইফে। হুম। এটুকুই বলার। আমি চাই না শেষ করতে, বাট রিয়েলি আমি মানে আমার খুব ভালো লাগছে যে মানে যতটা ডিসকাশন হলো, প্রত্যেকটা জায়গায় এমন এমন কোনো জায়গা নেই যেটার কোনো ভ্যালু নেই, বা আমরা কোনো মানে কোনো কিছুর উপর আমরা এমন কিছু বক্তব্য রেখেছি যেগুলো হয়তো কোনো মানে প্রত্যেকটা জায়গা স্টুডেন্টদের প্রত্যেকটা জায়গায় হেল্প করবে student- মানে যত ছাত্রদের শুনছে, অ্যাসপিরেন্টরা শুনছে। আর আমি আমার বন্ধু আহ ওর সম্বন্ধে, সত্যেনের সম্বন্ধে একটা কথা আমি যেটা বারবার বলি, মানে আমি দেখেছি ওর মধ্যে, বাকি তো সবাই এখন দেখেছে, বাট মানে তুই এখনো দেখেছি আমি, তুই খুব হাম্বল। মানে তোর মধ্যে এটা ফ্রম দ্য বিগিনিং, ফ্রম ডে ওয়ান আমি দেখেছি তুই মানে খুবই হাম্বল বলতে গেলে। তোর মধ্যে অ্যাকসেপ্টেন্স খুব আছে, মানে তোর মধ্যে হাম্বড়া ব্যাপারটা নেই যে আই এম অলওয়েজ রাইট। তোর মধ্যে এইটাও আছে যে আমি ভুল হতে পারি, আমাকে ওটা শোধরাতে হবে। তোর মধ্যে এটাও আছে যে আমি কোনোদিনও স্যাচুরেট হব না। ইভেন আমি জানি না তুই এখানে যাচ্ছিস ঠিকই, হয়তো এখানে গিয়ে তুই হয়তো আবার কোনো না কোনো একটা পয়েন্ট ঠিক খুঁজে বার করবি, যেখান থেকে তোর মনে হবে আমাকে আবার আরো কিছু করতে হবে, যেখান থেকে আমি আরো উপরে যেতে পারি। তো ইউ আর সাচ এ পার্সন দ্যাট নেভার স্টপ। মানে তুই এরকম একটা ক্যারেক্টার তোর মধ্যে, কেননা তোকে এগুলো বলতে হবে না, তোর কেরিয়ার দেখে লোকে বুঝে যাবে, তোর কথা শুনে লোকে বুঝে যাবে। তো রিয়েলি আমি মানে আমি যেটা বারবার বাকি স্টুডেন্টদেরও বলি যে আহ, ভালো মানুষের আসা দরকার গভর্নমেন্ট সার্ভিসে। এটা শুধুমাত্র তার জন্য নয়, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে একটা মানে এখন তুই যে জায়গাটায় যাচ্ছিস, তুই ডাইরেক্টলি কন্ট্রিবিউট করতে পারবি, মানে নিজের রাজ্য বল বা দেশ বল। তো এইসব ভালো মানুষগুলো যত বেশি করে আসবে না মানে এই সার্ভিস গুলোতে, অনেক অনেক লাভ আছে, মানে অনেক দরকারও এখন। তো আজকে আই হোপ এই যে আমরা সেশনটা করলাম এখানে অনেকে হয়তো মোটিভেট হবে যে না আমিও এরকম কিছু করব, আমিও এই দাদাদের মতন এদের মতন করতে চাই কিছু। সেটা যদি হয় তো আমার এই ভিডিওটা করা আজকে অনেকটাই মানে আমি খুব স্যাটিসফাই হব তাহলে। আর তোকে থ্যাংক ইউ আমি বলে তোকে ছোট করব না, বাট হ্যাঁ মানে এইটা তুই সময় বার করেছিস, তুই এখানে সময় দিয়েছিস তোর ব্যস্ততার মধ্যে দিয়ে। আর তুই যেভাবে আমাকে সাপোর্ট করেছিস এই ভিডিওটা করার জন্য, ফর এভরিথিং, মানে সত্যি মানে আমি খুব গ্রেটফুল থাকবো তোর কাছে। এরপর যদি আমি